আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের এনএবির পর্যবেক্ষণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা। এ নিয়ে আরো খবর জানবার চেষ্টা করবো আমরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, আপনি তো এভারকেয়ার হাসপাতালের সামনেই রয়েছেন এবং খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। তুষি, আপনাকে ধন্যবাদ। আমরা এভারকেয়ার সামনে আছি। সকাল থেকে দেখছি যে নিরাপত্তা বাহিনীর গত কয়েকদিনের যে পরিমাণ ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং চিকিৎসার সবশেষ আপডেট যদি আপনাকে একটু জানিয়ে রেখে যে গতকালকে রাতেও কিন্তু বেগম জিয়ার বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং বিশেষ করে কিডনির এবং ফুসফুসের যে পরীক্ষা সেটি কিন্তু করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে কিছুটা উন্নতির খবর পাওয়া গিয়েছে। বিশেষ করে কিডনির যে ক্রিয়েটিনিনের পরিমাণ সেটি কিন্তু কিছু স্টেবল রয়েছে গত কয়েকদিনের তুলনায় এবং আজকেও কিন্তু বেশ কিছু পরীক্ষা করা হবে এবং সেগুলো নিয়ে তারেক রহমানের স্ত্রী জোবাইদুর রহমান তিনি কিন্তু পুরো টিমগুলোর সাথে পুরো বিষয়টিকে সমন্বয় করছেন এবং তার চিকিৎসার সব সার্বিক খোঁজখবর কিন্তু তিনি সরাসরি নিজ হাতে রাখছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনের মতো আজকেও কিন্তু নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যাতে তৈরি না হয় সেটি মোকাবেলার জন্য কিন্তু তারা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। যদিও গত কয়েকদিনে আমরা যেরকমটা দেখেছিলাম যে বিএনপি নেতাকর্মী এবং একই সাথে সাধারণ মানুষ, উৎসুক সাধারণ মানুষের কিছুটা ভিড় ছিল, তবে আজকে সেই ভিড় কিছুটা কম দেখা যাচ্ছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি বাড়তে পারে বলে আমরা ধারণা করছি এবং গত কয়েকদিনও কিন্তু এমনই ছিল। তবে আজকে কিন্তু বেগম জিয়াকে নেবার, দেশের বাইরে নেবার যে প্রক্রিয়া সেটি কিন্তু কোনোভাবেই শুরু হবে না, কারণ গতকালকে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনি যেটি বলছিলেন যে তার শারীরিক অবস্থা যেহেতু এখন পর্যন্ত স্টেবল না, ফলে তাকে ফ্লাই করবার মতো যথেষ্ট পরিমাণ সক্ষমতা তার শরীরে নেই, ফলে তারা এই ঝুঁকিটা আসলে নিতে চাচ্ছে না। কারণ বাংলাদেশ থেকে লন্ডনে নিতে গেলে অন্তত 10-12 ঘন্টার একটি জার্নি, সেটি শরীর আসলে কোনোভাবে নিতে পারবে না, এমনটা ধারণা থেকেই কিন্তু তাকে ফ্লাই করানো হচ্ছে না। তবে তাকে দেশের বাইরে নেবার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পূর্ণ আছে এবং এর জন্য যে জার্মানি থেকে কাতার সরকারের ব্যবস্থাপনায় যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি কিন্তু মঙ্গলবার নাগাদ আসতে পারে বাংলাদেশে এবং এর জন্য সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং এই বিমান ল্যান্ডিংয়ের যে পাস সেটিও কিন্তু দেওয়া হয়েছে এবং যে সে এয়ার অ্যাম্বুলেন্সটি যদি আসে তাহলে হয়তো সেটি বুধবার বা 10 তারিখে কিন্তু বেগম জিয়াকে নিয়ে যেতে পারেন, এমনটাই কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে। যদিও সেটি সম্পূর্ণ নির্ভর করছে শারীরিক অবস্থার উপরে। যদি শারীরিক অবস্থা কিছুটা স্টেবল হয় তাহলে হয়তো মঙ্গলবারে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে এবং বুধবারে তাকে দেশের বাইরে পাঠানো হবে। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে বেগম জিয়ার কিন্তু শারীরিক অবস্থা, বিশেষ করে ফুসফুস এবং লিভার, এই দুটি জায়গায় লিভার এবং একই সাথে তার যে হৃদযন্ত্রে সেখানেও কিন্তু সংক্রমণ দেখা গিয়েছিল এবং এর আগেও কিন্তু তিনি হেপাটাইটিস, আর্থ্রাইটিস সহ নানা রোগে ভুগছিলেন, যেগুলো আসলে ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন তার শারীরিক অবস্থা অনেকটাই অবনতির দিকে এবং যদিও কয়েকদিন থেকে কিন্তু কিছুটা স্টেবল রয়েছে বলে বলা হচ্ছে। এর আগে গত মাসে নভেম্বরের 21 তারিখে তিনি ক্যান্টনমেন্টে গেলেন, তখনও কিন্তু তিনি হাসি মুখে সবার সাথে কথা বলেছিলেন। এরপরেই কিন্তু তাকে 23 তারিখে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা, যে কিছুটা শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। পরবর্তীতে দেখা গেল যে 25 তারিখে তাকে আসলে আইসিইউতে নিতে হয়েছে এবং তাকে ভেন্টিলেশন দিতে হয়েছে বলে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছিল। সেই কঠিন অবস্থায় কিছুটা এখন শারীরিক অবস্থা কিছুটা স্টেবল রয়েছে, ফলে তার চিকিৎসার যে বাকি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করবার জন্য কিন্তু ইতিমধ্যে চীনের এবং যুক্তরাজ্যের দুটি টিম এসেছেন এবং সেই চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের সাথে তারা সমন্বয় করে এখন পর্যন্ত কাজ করছেন এবং সেটি কিন্তু মোটামুটি চলমান রয়েছে এবং সেটি শেষ হলেই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং পুরো বিষয়
বিষয়গুলোকে সমন্বয় করার জন্য ইতিমধ্যেই কিন্তু তারেক রহমানের স্ত্রী জোবাইদুর রহমান তিনি কিন্তু দেশে এসেছেন এবং 3 দিন ধরে প্রতি মুহূর্তে কিন্তু তিনি তার শাশুড়ি বেগম জিয়াকে লক্ষ্য করছেন এবং তার শারীরিক অবস্থা পুরো প্রক্রিয়া কিন্তু তিনি নিচ্ছেন। যদিও তারেক রহমান শুরুতে আসতে পারে এমন কিছুটা গুঞ্জন থাকলেও তিনি না এসে বরঞ্চ তার স্ত্রীকে পাঠিয়েছেন, যেহেতু তিনি একজন চিকিৎসক এবং পুরো প্রক্রিয়াটা যেহেতু তিনি সমন্বয় করছিলেন, ফলে তার দ্বারাই কিন্তু সম্ভব হবে। এবং আমরা যেটি দেখেছি যে বেগম জিয়া যদি দেশের বাহিরে যান তাহলে তার জন্য কিন্তু 18 জনের একটি তালিকা দেওয়া হয়েছে গণমাধ্যমে এবং এই 18 জনের মধ্যেই কিন্তু অন্তত 6 জন চিকিৎসক রয়েছেন যারা বাংলাদেশে বেগম জিয়াকে চিকিৎসা দিচ্ছেন। তারা এখন দেশের বাইরে গেলেও এই টিমেই থেকে কিন্তু তারা চিকিৎসার পুরো প্রক্রিয়াটাকে সহযোগিতা করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং সেটির জন্য আমাদেরকে হয়তো অপেক্ষা করতে হচ্ছে অন্তত বুধবার পর্যন্ত যে তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে কিনা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। অতসী, ধন্যবাদ আপনাকে। খালেদা জিয়ার সুস্থতায় আশাবাদী চিকিৎসকরা, এমনটাই জানাচ্ছিলেন আমার সহকর্মী হাসান। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিলেন তিনি আমাদের সঙ্গে। বিএনপির দেশ করার কর্মসূচিতে বক্তব্য রাখছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এখানে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখবেন। আমার একটা অনুরোধ থাকবে আমাদের ছাত্র নেতাদের কাছে যে তোমরা জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো, একেবারে হৃদয়ে ধারণ করবে। এটা যদি না করতে পারে, শুনে গেলে আর চলে গেলে গিয়ে এটাকে তোমার এলাকাতে মানুষের মধ্যে যদি তুমি এটাকে ডেসিমিনেট না করতে পারো তাহলে এটা কোনো কাজে দেবে না। 31 দফা অনেক করেছো না প্রচার, 31 দফা কি সবার কাছে পৌঁছতে পারছো? আমার কাছে মনে হয় না। কারণ আমি এই এলাকায় যাই, গ্রামে যাই, আমি দেখি যে সেইভাবে কিন্তু আমাদের 31 দফা সেভাবে পৌঁছতে পারেনি। এটা যেভাবে আছে এটা যদি সেইভাবে তোমরা নিয়ে যেতে পারো তাহলে এটা মানুষের কাছে পৌঁছবে, মানুষ তোমাদের দিকে আকৃষ্ট হবে। এখানে অনেকগুলো বিষয় আছে, এটা আলোচনা হবে এখানে। তার মধ্যে একটা আছে তোমার কার্ড না, ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড বিষয়টা মহিলাদের কাছে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় বিষয়। কারণ এই ফ্যামিলি কার্ডে যে মহিলা তিনি একটা কার্ড পাবেন, যে কার্ডটা দিয়ে তিনি তার দৈনন্দিন যে সমস্যা সেগুলোর ভিতরে অনেক সুযোগ সৃষ্টি করতে পারবেন। কৃষকদের জন্য আছে ফার্মার্স কার্ড, এটার কথা আছে এখানে। কারণ কৃষকরা তাদের সমস্যার সমাধান করবার অনেক সুযোগ পাবে। অনেক বিষয় আছে, আমি সেগুলো আলোচনা করতে তোমরা শুনবে। শুধু একটা কথা আমি তোমাদেরকে অনুরোধ করব, ছাত্র দলকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমাদের কমিটি বলো বা পদচারণা বলো বা কাজ বলো, সেটাকে সবচেয়ে বেশি বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তোমাদের যথেষ্ট একটা অভাব পরিলক্ষিত হয়, যে কারণে আমরা বিগত নির্বাচনগুলোতে খুব ভালো করতে পারি। এই জায়গায় তোমাদেরকে আরো বেশি করে আসতে হবে। আমার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। কথা বলছেন বিএনপি মহাসচিব, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের স্কুলিং নিয়ে পক্ষে বিপক্ষে উত্তাল ঢাকা কলেজ। সেখানে অবস্থান নিয়েছে 5 কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জনাতুল মোহনা। যুক্ত হচ্ছি মোহনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কি বলছেন শিক্ষার্থীরা এবং কর্মসূচি নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। দর্শক, আমরা সংযুক্তির জন্য অপেক্ষা করছি। আমরা খুব দ্রুতই যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী মোহনার সঙ্গে। দর্শক, আমরা সংযুক্তির জন্য অপেক্ষা করছি। আমরা আবারও যুক্ত হবার চেষ্টা করছি আমাদের সহকর্মী মোহনার সাথে। মোহনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? মোহনা, কি বলছেন শিক্ষার্থীরা এবং কর্মসূচি নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনারা
আপনারা দেখছেন যে এখন ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং সহ 5টি কলেজে যারা উচ্চ মাধ্যমিক শাখা শিক্ষার্থীরা রয়েছেন তারা ঢাকা কলেজের সামনে থেকে আন্দোলন অর্থাৎ তারা যে তাদের যে দাবি দেওয়া তা নিয়ে আন্দোলন করে তারা এখন এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন তারা সেই এক্ষেত্রে আপনারা দেখছেন যে এখন তারা সায়েন্স ল্যাবের ঠিক সামনে এগিয়ে গেছে এবং ঢাকা কলেজের সামনের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি তারা অবরোধ করে দিয়েছে এবং যান চলাচল কিছুটা সময়ের জন্য অবরুদ্ধ এবং আপনারা দেখছেন যান চলাচল না থাকার ফলে এখানে আসলে আমরা দেখছি যে কেবল ঢাকা কলেজ সহ 5 কলেজের যে ইন্টারমিডিয়েট শাখার শিক্ষার্থীরা রয়েছেন তারাই হচ্ছে যে আন্দোলন করছেন এবং মিছিল নিয়ে সায়েন্স ল্যাবের দিকে এগিয়ে যাচ্ছেন। যতটুকু আমরা জানি তাদের এই মিছিলটি সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এগিয়ে যাবে এবং আপনারা জানেন তারা আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে স্কুলিং মডেলটি রয়েছে সেই স্কুলিং মডেলটির যে বিপক্ষে কথা বলছেন। তারা যা বলছেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবি হোক, কিন্তু তাদের যে কলেজগুলো রয়েছে অর্থাৎ কলেজ শাখা রয়েছে সেই কলেজ শাখা স্বতন্ত্র বজায় রেখে যেন সরকার সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির যে প্রস্তাবিত অধ্যাদেশটি রয়েছে সেই অধ্যাদেশটি জারি করে। এবং আপনারা জানেন সেই সাথে যারা 7 কলেজ রয়েছে, 7 কলেজের যারা কিনা অনার্স শাখার যারা কিনা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছিলেন বহুদিন ধরে, তারাও কিন্তু আজ একটি কর্মসূচি দিয়েছে যে শিক্ষা ভবন ঘেরাও এবং তাদের সেই কর্মসূচিটি ছিল পূর্ব ঘোষিত এবং তারা কর্মসূচিটিতে বলেছেন যে যেন তাদের যে প্রস্তাবিত অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশ যেন দ্রুততম সময়ের মধ্যে জারি করা হয়, সেই জন্য তারা এই অধ্যাদেশটি দিয়েছেন। এবং আপনারা দেখছেন যে এখন যারা সায়েন্স ঢাকা 5 কলেজের শিক্ষার্থী অর্থাৎ কলেজ শাখার শিক্ষার্থীরা রয়েছেন তারা ঠিক সায়েন্স ল্যাবের মোড়ে অবস্থান করছেন এবং সায়েন্স ল্যাবের মোড়টি ঘিরেই তাদের কর্মসূচি রয়েছে। তো এই বিষয়টি আপনাদেরকে আমরা জানাতে চাচ্ছিলাম যে আসলে স্কুলিং এর পক্ষে বিপক্ষে যে উত্তাল ছিল ঢাকা কলেজ এবং যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে একটি সংকটময় পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। কেননা কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়টি চাইলেও তারা বলছেন যে যে সকল কলেজ শাখা রয়েছে সেগুলো যেন কলেজ শাখার স্বতন্ত্র বজায় রাখে। এবং আপনারা জানেন যে ঢাকা কলেজ সহ এবং ইডেন কলেজের পুরনো ইতিহাস রয়েছে এবং ইতিহাস খুবই সুদীর্ঘ এবং সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে এবং সে স্বতন্ত্রতা বজায় রাখতেই কিন্তু তাদের এই দাবি। এবং আপনারা এখন দেখছেন যে সায়েন্স ল্যাবের সামনে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে 5 কলেজের ইন্টারমিডিয়েট শাখার শিক্ষার্থীরা। এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই যারা কিনা 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারাও আজকে একটি কর্মসূচি দিয়েছেন, তারা শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছেন যেন অধ্যাদেশটি দ্রুততম সময়ের মধ্যে জারি করা হয়। সেই জন্য তারাও বলছেন যেন এই অধ্যাদেশটি দ্রুততম সময়ে জারি করার জন্য এই কর্মসূচি দিয়েছেন। তো আপনারা এখন আর দেখছেন যে 5 কলেজের যে ইন্টারমিডিয়েট শাখার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখন সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন এবং এই মুহূর্তে তারা সায়েন্স ল্যাবে অবস্থান করছেন বলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। সেই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই যে শিক্ষা ভবনের দিকে 7 কলেজের ঘেরাও যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিটি সম্পর্কে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাইনি আসলে কি 7 কলেজের শিক্ষার্থীরা সেই শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচিটি বাস্তবায়ন করতে যাচ্ছে কিনা বা কর্মসূচিটি আজকে হতে যাচ্ছে কিনা তারও আমরা কোনো তথ্য এখান থেকে পাইনি। কিন্তু আমরা দেখেছি যে ঢাকা কলেজের ভেতরে অবস্থান করছে ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা যারা কলেজ শাখা রয়েছেন অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট শ্রেণীর রয়েছেন তারা আমাদেরকে বলছেন তাদের দাবি একটাই, তারা জানিয়েছেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে প্রস্তাবিত অধ্যাদেশটি রয়েছে সেটা জারি করা হোক, কিন্তু যে সংকটটি তৈরি হয়েছে কলেজ শাখাকে ঘিরে, কলেজের অস্তিত্বকে ঘিরে, সেই কলেজের যেন অস্তিত্ব থাকে, সেই কলেজের অস্তিত্বকে ঘিরে যে সংকটটি তৈরি হয়েছে সেই সংকটটির জন্য তারা বলছেন যেন দূর হয়, সেই জন্যই আর কি। তো এই ছিল আমাদের, আপনারা দেখছেন যে শেষের দিকে পরিস্থিতি। তো আমরা সেই বিষয়টিকে আপনাদের কাছে জানাতে চাই এবং আপনারা বলতে চাই যে আসলে ঢাকা কলেজের যে বিষয়টি অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে ঘিরে আসলে একটি সংকটময় পরিস্থিতি চলছে এবং তাই আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম এবং এই পরিস্থিতি ঘিরেই 5 কলেজের শিক্ষার্থীরা এখন অবস্থান করছে সায়েন্স ল্যাব মোড়ে। মোহনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, শিক্ষা ভবন অভিমুখে 7 কলেজের শিক্ষার্থীদের পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন আমার সহকর্মী। দেখছেন দেশ জনপথ লাইভ।
দেখছেন দেশ জনপদ লাইভ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল, গণভোট ও ভোটের আগে এবং পরের কার্যক্রম পর্যালোচনা করতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। যুক্ত হচ্ছি জুনায়েদ, আপনি তো নির্বাচন কমিশনই রয়েছেন। আজকের কমিশন সভার এজেন্ডা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। অতসী, ধন্যবাদ আপনাকে। মূলত সকাল 11:15টার দিকে প্রধান নির্বাচন কমিশনার নেতৃত্বে বৈঠকটি শুরু হয়েছে এবং এই বৈঠকে যে 4 নির্বাচন কমিশনার রয়েছেন, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আজকে উপস্থিত রয়েছেন। আপনি জানেন যে আসলে নির্বাচনের সময় একেবারেই ঘনিয়ে আসছে এবং এই সপ্তাহে অর্থাৎ চলতি সপ্তাহেই তফসিল ঘোষণার কথা রয়েছে, যে কারণে আসলে নির্বাচনের সবশেষ প্রস্তুতির বিষয়গুলো নিয়ে আলোচনা করতেই মূলত আজকের এই কমিশনের সভা আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়েছে। তো আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে চলতি মাসের অর্থাৎ 10 ডিসেম্বর প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সাথে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা এবং রাষ্ট্রপতির সাথে নির্বাচন নিয়ে তফসিল নিয়ে আলাপ আলোচনার পর প্রধান নির্বাচন কমিশনার আসলে জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তিনি আসলে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। এবং আজকের আলোচনার বিষয় আরো যে বিষয়টি জানা গেছে সেটি হচ্ছে যে আসলে যেহেতু একই দিনে 2টি ভোট অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন এবং গণভোট, সেক্ষেত্রে বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলে ভোট গ্রহণের যে নির্ধারিত সময় রয়েছে 8 ঘন্টা, অর্থাৎ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, সেই সময়টি 1 ঘন্টা বৃদ্ধির দাবি কিন্তু করা হয়েছে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে। তো আমরা যতটুকু জানতে পেরেছি এই বিষয়টি নিয়ে আজকে কমিশনের সভায় সিদ্ধান্ত হবে, আলোচনা হবে। হয়তো যদি তারা প্রয়োজন মনে করেন যে 1 ঘন্টা সময় বাড়ানো লাগতে পারে তাহলে তারা হয়তো এই সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়া ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে আপনি জানেন যে জানানো হয়েছে ভোট কক্ষের সংখ্যা আসলে বাড়ানো হতে পারে এবং বুথের সংখ্যা বাড়ানো হতে পারে, সেই বিষয়টি নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়া যে আরেকটি বিষয় যেটি এইবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে যে পোস্টাল ব্যালট, আসলে এই পোস্টাল ব্যালটের ব্যালট পেপারগুলো আসলে কখন আনা নেওয়া হবে, কখন ভোটারদের কাছে পাঠানো হবে, সে বিষয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে আজকের এই কমিশন সভা থেকে। তো কমিশন সভা আসলে চলছে, সবার শেষে হয়তো নির্বাচন কমিশনার কিংবা নির্বাচন কমিশনের সচিব তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন, বিস্তারিত আরো জানাবেন, তখন হয়তো আমরা আপনাদেরকে আরো জানিয়ে দিতে পারবো। এর আগে আপনি জানেন যে নির্বাচন কমিশনের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিন্তু বৈঠক হয়েছে। যে বৈঠকটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আনুষ্ঠানিকভাবে শেষ বৈঠক, অর্থাৎ বলা যায় যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের একেবারেই চূড়ান্ত প্রস্তুতির পর্যায়ে রয়েছে নির্বাচন কমিশন এবং খুব শীঘ্রই হয়তো এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেই প্রস্তুতি আরো সমৃদ্ধি লাভ করবার সামনের দিকে এগিয়ে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ। জুনায়েদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব এবং আজকের কমিশন সভার এজেন্ডা সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। টানা 6 দিনের অচলাবস্থার পর আজ থেকে শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা। এ নিয়ে জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন, জানাবেন। অতসী, যেমনটি জানেন যে 3 দফা দাবিতে কিন্তু টানা 6 দিন যে অচল অবস্থা ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর, এবং সেটি কিন্তু আজকে অবসান ঘটিয়ে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু বার্ষিক যে পরীক্ষাগুলো চলছে সে শিক্ষার্থীদের সেটিতে কিন্তু তারা খুব স্বাভাবিকভাবেই কিন্তু সেই পরীক্ষাগুলো নিচ্ছেন। এবং এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কারণে একদিকে যেমন শিক্ষার্থীরা এতে খুশি এবং অভিভাবকদের দেখছিলাম তারা যে একটি দুশ্চিন্তার মধ্যে পড়েছিলেন যে তাদের সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যে তারা এই পরীক্ষাগুলো আদতেও দিতে পারবেন কিনা, কারণ প্রাথমিকের শিক্ষকরা যে টানা যেই তারা যে কর্মসূচিটি পালন করে যাচ্ছিলেন বদলি এবং তাদের যে সমস্ত শাস্তির বিষয়গুলো এনেছিল সেটি চলমান আন্দোলনের যে বদলি এবং শাটডাউন যে কর্মসূচির মধ্য দিয়ে, এবং সেই অবস্থা থেকে এখন যেহেতু পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এতে করে কিন্তু যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। যারা পরীক্ষা দিচ্ছেন এই ছোট্ট সোনামণিরা যারা তারাও কিন্তু এই যে পরীক্ষাতে বসতে পেরে কিন্তু খুশি, এবং তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তোমরা আজকে কখন থেকে পরীক্ষা দিচ্ছ, কখন শেষ হবে? কেমন লাগছে তোমার পরীক্ষা দিতে?
ভালো লাগছে। পরীক্ষা দিয়েছো, কেমন হয়েছে? ভালো। পরীক্ষা দিতে পেরে এই ছোট্ট সোনামণিরা কিন্তু তারা সন্তোষ প্রকাশ করছেন এবং আমরা আরেকজন সোনামণির সাথে কথা বলবো, ছোট্ট, তার সাথে কেমন লেগেছে এবং এই যে আজকে পরীক্ষা দিতে পারছো এই বিষয়টা একটু বলবে। কেমন লাগছে? ভালো লাগছে পরীক্ষা দিতে। কথা বলছিলাম আমরা যারা আজকে শিক্ষার্থী রয়েছে তাদের সাথে এখানে একজন সহকারী শিক্ষক রয়েছেন, তার সাথে একটু আমরা কথা বলবো যে এই যে আপনাদের যে চলমান আন্দোলনটি চলছিল 3 দফা নিয়ে, সেখান থেকে আজকে আপনারা পরীক্ষায় বসিয়েছেন, শিক্ষার্থীদের পরীক্ষাটি চলছে, এরপরে আপনাদের কি দাবি থাকবে বা কি কর্মসূচি? আমরা 3 দফা দাবিতেই আছি, এখনো আছি। আমরা আসলে কখনোই, আমাদের কাজ হচ্ছে মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে আমাদের কাজ। আমাদের বাচ্চারা আমাদেরকে যেমন ভালোবাসে আমরা ওদেরকে ওরকমই ভালোবাসি। তো বাচ্চাদের বৃহৎ স্বার্থের জন্য, যেহেতু এটা 3য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা, সেই জন্য আমরা পরীক্ষা নিচ্ছি। সরকারের উচিত, আমরা যেহেতু বাচ্চাদেরকে এইভাবে ভালোবেসে আজকে যেহেতু পরীক্ষা নিচ্ছি, সরকারের উচিত আমাদের 3 দফা দাবিটা বাস্তবায়ন করা এবং আমাদের প্রতি তার একটু দৃষ্টি দেওয়া। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি যদি মনে করি যে আমার পরিবারে আমি একাই আর্নিং পারসন যদি হয়ে থাকি, তাহলে আজকাল নর্মাল একটা মজুরির বেতন কিন্তু আপনি দৈনিক 700 টাকা। সেখানে আমাদের একজন নতুন যারা এন্ট্রি পদে প্রবেশ করছে তাদের 17,500 টাকা, ওটা যদি আপনি দেন 550 টাকা সামথিং হয়। আসলে আমার এই খুবই দুঃখ এবং ভারাক্রান্ত মনে বলতে চাচ্ছি যে আসলে সরকার আমাদের নিয়ে কি চিন্তা করতে চাচ্ছে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে শিক্ষার্থীরা বলছেন যে তারা কিন্তু, শিক্ষকরা বলছিলেন তারা কিন্তু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কিন্তু তারা এই যে আজকে যে পরীক্ষাটি সেটি কিন্তু তারা স্বাভাবিকভাবেই কার্যক্রম পরিচালনা করছেন এবং তারা যে 3 দফার দাবিটি তুলেছেন সরকারের প্রতিও তাদের দাবি যেন সরকার তাদের এই 3 দফা দাবি অবিলম্বে যেন মেনে নেয়। এই ছিল আমার কাছে অতসী সাভার থেকে প্রাথমিক শিক্ষা কার্যক্রমের সর্বশেষ। ইমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে আজ, সে বিষয়ে জানাচ্ছিলেন আমার সহকর্মী। দেখছেন দেশ জনপথ লাইভ। দেখছেন দেশ জনপথ লাইভ। জামালপুরের বকশীগঞ্জের ধানোয়া কামালপুর স্থলবন্দরে আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছে বন্দরে কাজ করা কয়েক হাজার শ্রমিক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। রিয়াদ, দৃশ্য শুনতে পাচ্ছেন আমাকে? বন্দরে অচলাবস্থার কারণটি কি এবং সংকট নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন। অদর্শী, আসলে যেমনটি বলছিলেন যে জামালপুরের একমাত্র স্থলবন্দর কিন্তু জামালপুরের এই ধানুয়া কামালপুরে, এবং এই বন্দরটি দেখেছি আমরা চালুর পর থেকে কিন্তু বিভিন্ন সময় বন্ধ থাকে এবং থাকার কারণে কিন্তু যারা ব্যবসায়ী তারা কিন্তু মূলত এই তাদের ব্যবসা পরিচালনা করতে হলে তারা যে পরিমাণে আমদানি এবং রপ্তানি করার কথা সেটি কিন্তু তারা করতে পারে না, আর যে কারণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এখানে যে যারা শ্রমিক তারাও কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন কাজ করছে এবং কিছুদিন কিন্তু তারা বেকার থাকছে এবং এতে করে তাদের পরিবারগুলো কিন্তু একটি প্রভাব পড়ছে। আমরা একটু কথা বলতে চাইবো এখানে যারা ব্যবসায়ী রয়েছে, আসলে তাদের ব্যবসায় তারা কেমন, এই যে বন্দর বন্ধ রয়েছে এতে করে আপনারা ব্যবসায়ীদের আপনাদের কি প্রভাব পড়ছে? এখানে আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা বিভিন্ন ব্যাংক থেকে আমরা ঋণ করে এখানে ব্যবসা করার জন্য এসেছি, কিন্তু এখানে বন্ধ থাকার কারণে ব্যাংকের ইন্টারেস্ট তো বন্ধ নাই। এখানে 8-10 হাজার শ্রমিকের কর্মসংস্থান, এই কর্মসংস্থান বন্ধ। আমরা এই এলাকার মানুষ এই বন্দরের একমাত্র আশা আকাঙ্ক্ষার প্রতীক। এই বন্দরটা যদি সচল থাকে এই এলাকার শ্রমিক থেকে ব্যবসায়ী আমরা সবাই ভালো থাকবো। কিন্তু আমি ঊর্ধ্বতম কর্মকর্তা, বন্দর এবং কাস্টম এবং আরো স্থানীয় ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই বন্দর যাতে সর্বক্ষণ 12 মাসই সচল থাকে। যদি এই বন্দর সচল থাকে তাহলে এখান থেকে সরকার ট্যাক্স ভ্যাট পাচ্ছে, দেশের উন্নয়নের কাজে লাগবে। আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত, এই বন্দর যাতে দ্রুত আবার চালু হয় এটাই আমার প্রত্যাশা। জি, আমি একটু কথা বলতে চাইবো যে এখানে উপস্থিত রয়েছে
বন্দর যে তাদের যে আমদানি এবং রপ্তানি সমিতি আছে, তার সভাপতি আছে এখানে, আমরা তার সাথে জানতে চাইবো যে আসলে এই যে বন্দর কর্তৃপক্ষ, তাদের সাথে আপনাদের কথা হয়েছে কিনা, আসলে তারা কি আশ্বাস দিচ্ছে, কেন এত দেরি হচ্ছে এবং এই মাঝে মাঝে কেন বন্ধ হয়ে যায়, এই বিষয়ে একটু আমাদের বলুন। বন্ধের কারণ মূলত আসলে পার্শ্ববর্তী আর দুইটি বন্দর আছে। একটা হলো নাকুগাঁও স্থল বন্দর, সেখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। কামালপুর স্থল বন্দর, কিন্তু পার্শ্ববর্তী রৌমারী আমাদের এখান থেকে মাত্র 30-40 কিলো দূরে। তারা এদের কোনো নাই, মানে একদম ওপেন সবকিছু আনতে পারতেছে। মনে করেন ট্যাক্স ভ্যাট বা আনুষঙ্গিক, এখানে বন্দরে ঢুকতে গেলে বন্দরের চার্জ আছে অতিরিক্ত, ট্যাক্স ভ্যাটের কোনো এখানে মানে ছাড় দেওয়ার মতো কোনো সুযোগ নাই। ওখানে তো একটা ওপেন বন্দর থাকে, ওখানে যা ইচ্ছা তা কিছু করতেছে। এটা অলিখিত ভাবে বা লিখিত ওনার কর্মকর্তা কর্মচারী তারাই বলবেন, কিন্তু আমাদের তথ্য বহুল যেটা আছে সবাই বলে ওখানে আমাদের এর সঙ্গে কস্টিং এ মিলে না। প্রায় এর থেকে প্রায় 5 থেকে 10 টাকা প্রতি সেফটিতে প্রায় ওঠানামা হয়। আমি তো ব্যবসায়ী যে লাভবান যেখানে হবে সেখানে তারা হবে। আবার সরকারের যে নিয়ন্ত্রণ, এক জায়গায় একেবারে স্থায়ী স্থলবন্দর আছে, একদল স্থলবন্দর নাই, বন্দর নেই, ওপেন বন্দর। এইটা একটা অবশ্যই সব স্থলবন্দর ভিতরে সকল বন্দরগুলো বন্ধ করে দেওয়া উচিত। বন্ধ না করলে এটা কোনো সময় ভারসাম্য রক্ষা করা যাবে না। জি, আসলে যেটি শুনছিলেন যে আসলে যেটি বলছিলেন যে ব্যবসায়ীদের আসলে এখানে আমদানিতে তেমন লাভবান হচ্ছে না, আর রপ্তানির বিষয়ে কিন্তু ভারতের সাথে এখানকার যারা দায়িত্ব রয়েছে তাদের সাথে এবং যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কিছুটা মনোমালিন্য রয়েছে বলে হয়তোবা ব্যবসা এরকম হয়েছে। এই ছিল আসলে জামালপুরের কামালপুর ধানুয়া কামালপুর স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে রিয়াদ। কামালপুর স্থলবন্দরে বন্ধ আমদানি রপ্তানি এই বিষয়ে জানাচ্ছিলেন আমার সহকর্মী। খুলনা শহর থেকে 100 কিলোমিটার দূরে খুলনা 6 আসনের কয়রা উপজেলায় চলছে নির্বাচনী প্রচারণা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? নির্বাচন ঘিরে মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন, জানাবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে খুলনার যে 6 আসন আছে, এই আসনে কিন্তু খুলনা 6টি আসনের মধ্যে সব থেকে বেশি ভোটার, ভোটার এই আসনে কিন্তু খুলনার যারা প্রার্থী আছে তাদের ভিতর আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী খুলনা জেলা বিএনপির সদস্য সচিব বাপ্পি। আমরা তার কাছে জানতে চাইবো যে নির্বাচনী প্রচারণা কেমন ভাবে কি করছেন, আর এই এলাকার সমস্যা সমাধানে আপনি কি করবেন একটু জানাবেন। আমাদের দেশ নেত্রী, আমাদের দলের নেত্রী অনেক অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। সঙ্গত কারণে আমরা নির্বাচনী প্রচারণা আপাতত অফ করে রেখেছি। আমরা আপাতত তার জন্য শুধু দোয়া মাহফিল এবং আমাদের নেতা কর্মীদের খোঁজখবর এইগুলো আমরা আপাতত দিচ্ছি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে নির্বাচনী প্রচারণা কিন্তু সাময়িকভাবে বন্ধ আছে খালেদা জিয়ার অসুস্থ থাকার কারণে, এবং পাশাপাশি এই আসনটিতে কিন্তু যারা প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচন আমাদের ভিতরেই কিন্তু প্রতিদ্বন্দ্বী হবে বলে এখানকার ভোটাররা আমাদের জানিয়েছে, এবং এই আসনে ভোটারে কিন্তু ব্যাপক প্রতিযোগী হবে, এবং এই আসনে কিন্তু পুরুষ এবং নারী ভোটার দুইটা ভোটারই কিন্তু সমান সমান। এবং এই আসনে যে সমস্যাগুলা, তার ভিতর প্রধান সমস্যা হচ্ছে যাতায়াত ব্যবস্থা, পানি, স্বাস্থ্যখাত সহ বেড়িবাঁধ। এবং সকল প্রার্থীদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তাদের একটাই দাবি যে বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ এবং সুস্বাস্থ্যের জন্য তারা কিন্তু কাজ করবে। তো খুলনার কয়রা উপজেলা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনার কয়রা উপজেলার নির্বাচনের প্রচারণা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মুন্সিগঞ্জ পঞ্চবটি উড়াল সড়কের কাজ চলমান থাকায় মুক্তারপুর ঢাকা সড়কে প্রায়ই লেগে থাকে যানজট। এতে চরম ভোগান্তিতে আছেন পথচারীরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। যুক্ত হচ্ছি তার সাথে। সুমন, যানজট নিরসনে কর্তৃপক্ষ কি বলছেন, জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছেন, মুক্তারপুর পঞ্চবটি যে দ্বিতল সড়ক রয়েছে সেই সড়কের কাজ কিন্তু 2022 সালে শুরু হয়েছে। এখানে এই সড়কের কাজের কারণে কিন্তু মুন্সিগঞ্জ থেকে ঢাকার যেই সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু আসলে প্রায় কিন্তু আসলে যানজট লেগে থাকে। এখানে কিন্তু সড়কের পাশে কয়েকটি ফ্যাক্টরি থাকার কারণে সেখানে
কারণে কিন্তু আসলে প্রচুর পরিমাণে এখানে ফ্যাক্টরির গাড়ি রয়েছে, গাড়ির কারণে এবং এখানে কিন্তু সেতু কর্তৃপক্ষের যেই তথ্য অনুযায়ী মুন্সিগঞ্জ মুক্তারপুর থেকে কিন্তু প্রতিদিন প্রায় 22 থেকে 25,000 যানবাহন কিন্তু এই সড়কটি দিয়ে কিন্তু আসলে পারাপার হয় এবং এই সড়কে ছোট গাড়ি ছাড়াও কিন্তু ফ্যাক্টরির প্রায় হাজার খানিক গাড়িও কিন্তু এই সড়ক দিয়ে কিন্তু রাজধানী সহ বিভিন্ন এলাকায় যায়। এবং এখানে আমি একটি বিষয় জানিয়ে রাখি, মুন্সিগঞ্জের যেই লক্ষাধিক মানুষ কিন্তু প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে এবং এই দ্বিতল সড়কের কাজ হওয়ার কারণে কিন্তু এই সড়কটি ছোট হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু আসলে সব সময় কিন্তু আসলে যানজট লেগে থাকে। এতে করে কিন্তু এখানকার যারা যাত্রী রয়েছে তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়েন এবং এখানে কিন্তু রাস্তাগুলি খুবই খারাপ, ভাঙা, সেই কারণে কিন্তু আসলে যাত্রীরা বলছেন যে তাদের কিন্তু আসলে মুন্সিগঞ্জ থেকে যে রাজধানী ঢাকায় হাসপাতালে যেতে কিন্তু তাদের রোগীদের নিয়ে যেতে কিন্তু আসলে ব্যাগ পেতে হয়। আমি এখানে প্রকল্প পরিচালক তার সাথে কথা বলেছি, তিনি যেটি বলছেন যে 2026 সালে কিন্তু দ্বিতল সেতুর সড়কের কাজ শেষ হবে। আমি একটি বিষয় জানি যে এই সড়কটি 3,318 কোটি টাকা ব্যয়ে এই সড়কটি কিন্তু আসলে নির্মিত হচ্ছে। আর এই সড়কটি যদি নির্মিত হয় তাহলে মুন্সিগঞ্জের যে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে কমবে বলে এখানকার স্থানীয়রা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ মুক্তারপুর সড়ক থেকে সবশেষ খবর। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জের মুক্তারপুর ঢাকা মহাসড়কের যানজটের তথ্য তুলে ধরছিলেন আমাদের সহকর্মী। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে বিটিআরসি ভবন ঘেরাও করেছে মোবাইল ব্যবসায়ীরা। সেখানে আছেন সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আদিত্য, কি বলছেন আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীরা, জানাবেন। দর্শক, আমরা যুক্ত হবার চেষ্টা করছি, আমরা আশা করছি শীঘ্রই যুক্ত হব আদিত্যর সঙ্গে। আদিত্য, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? আদিত্য, কি বলছেন আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীরা, জানাবেন। আদিত্য, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? ইন্টারনেট সংযোগের যে দাবি, সকল দাবি সমূহ নিয়ে কিন্তু মূলত তারা এখানে অবস্থান করছেন। আপনারা আমার হাতের বাম পাশে ইন্টারনেট সংযোগ এবং মোবাইল বিজনেস কমিউনিটি জানানো হয়েছে। কিন্তু জানাচ্ছেন, আমরা একটু যুক্ত হতে চাই যে আজকে যে সকল দাবি, যে সকল দাবিগুলো জানিয়েছেন, একটু আমাদেরকে বলতে। আমাদের মূলত দাবি হচ্ছে, আমাদের 9টা কোম্পানি, আমাদের যে 20 লাখ ব্যবসায়ী, আমাদেরকে সিন্ডিকেট যারা কর্মকর্তা, মেইন যে যারা কর্মকর্তা এবং যারা দেশে উপদেষ্টার দায়িত্বে, আপনার কিছু সংখ্যক লোক তারা এই সিন্ডিকেটটা তৈরি করেছে। আমাদের যে দাবিটি হচ্ছে, এই দাবিটি হচ্ছে আমাদেরকে আয়কর যেটি, এটি আমাদেরকে কমায় দেখ। আমরা এখানকার
যারা এনআরআই যে সংস্কার বিটিআরসি ভবনের সামনে কিন্তু অবস্থান করছেন এবং তারা জানাচ্ছেন যে দাবি না মানা পর্যন্ত কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং সারা বাংলাদেশ থেকে, শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার আশেপাশের সকল জায়গা থেকে কিন্তু মূলত তারা এখানে এসেছে। এর আগেও কিন্তু তারা যে আদিত্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিটিআরসি ভবন ঘেরাও করে আন্দোলন করছেন মোবাইল ব্যবসায়ীরা, সে বিষয়ে জানাচ্ছিলেন আমার সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। দেখছেন দেশ জনপদ লাইভ। নড়াইলে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখে এবং ট্রেড অর্গানাইজেশন লাইসেন্সের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করছে স্থানীয় সার ডিলাররা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, দাবির বিষয়ে কি বলছেন সার ডিলাররা, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে সারা দেশে প্রায় 40,000 বিভিন্ন ইউনিয়নে যে খুচরা সার ডিলার রয়েছেন, সেই সার ডিলারদের কিন্তু সম্প্রতি সময় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়েছে। ডিলাররা বলছেন যে 2009 সালের যে নীতিমালার আওতায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, সেই নীতিমালা অনুযায়ী তাদেরকে যে সেইটি বহাল রাখার দাবিতেই কিন্তু তারা মূলত এই যে মানববন্ধন, সেই মানববন্ধন কিন্তু করছে। মানববন্ধন কিছুক্ষণের মধ্যে মানববন্ধন শেষের দিকে রয়েছেন। এখানকে তারা যে বক্তব্য রাখছেন, তারা আসলে বলছেন যে আমরা যে কৃষকদের যে বিভিন্ন সময়ে সরকার নির্ধারিত যে যত সামান্য মূল্যে কিন্তু তাদেরকে আমরা এই যে ইয়ে দিয়ে থাকি, সারের যে সহযোগিতা করে থাকি, কিন্তু এই ডিলারদের যদি বাতিল করা হয় তাহলে কিন্তু কৃষকদের কিন্তু এটা করা যাবে না। তাদের যে দাবি রয়েছে, তারা বলছেন যে আমরা যে এই দাবি মেনে না নিলে আমরা কিন্তু বেকার হয়ে যাবে। আমরা একটু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আসলে কি দাবি রয়েছে আপনাদের? আমাদের দাবি হচ্ছে, আমাদের যেহেতু 2009 সালে একটা সরকারি নীতিমালা প্রজ্ঞাপনের মধ্যে আমাদের যেহেতু সরকার একটা ব্যবস্থা করছে, এখন সরকার পরবর্তী 2025 নীতিমালা করছে, আমরা নীতিমালা বাতিল না, আমাদের প্রয়োজন আমাদের 2025 নীতিমালার সাথে অন্তর্ভুক্ত করুক। ধন্যবাদ আপনাকে। দর্শক, নড়াইল থেকে সার ডিলারদের সম্পর্কে জানাচ্ছিলেন আমার সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখবার আমন্ত্রণ রইল, সাথে থাকবার জন্য ধন্যবাদ।